ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পার্লামেন্টের, আমাদের ভারতের পার্লামেন্টে যে দুটো কক্ষ আছে, রাজ্যসভা এবং লোকসভা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আগের দিনের মতোই বলবো যে খাতা এবং পেন কাছে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে নোট ডাউন করতে। যাই হোক, প্রথমেই বলি যে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে যে আইনসভা রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে একটি কক্ষ কিন্তু বেশি ক্ষমতা ভোগ করে। যদি আমি আসি মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, তাহলে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটের তুলনায় জনপ্রতিনিধি কক্ষ বেশি ক্ষমতা ভোগ করে। আবার ব্রিটেনে দেখব লর্ড সভার তুলনায় কমন সভা অর্থাৎ নিম্নকক্ষ বেশি ক্ষমতা ভোগ করে। কিন্তু যদি আমি সুইজারল্যান্ডের দিকে তাকাই, সেখানে দেখব যে দুটো কক্ষই কিন্তু প্রায় সমান ক্ষমতা ভোগ করে। এখন আমাদের মধ্যে স্বাভাবিক একটা কৌতূহল জাগবেই, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবেই, তাহলে ভারতের পার্লামেন্টে যে দুটো কক্ষ আছে, রাজ্যসভা এবং লোকসভা, তাদের কেমন সম্পর্ক? এই সম্পর্ক বোঝাতে গেলে প্রথমেই আমাদের আগে স্পষ্ট করে নেওয়া উচিত যে কিভাবে আমরা এই সম্পর্কগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা তিন রকম ভাবে এই সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রথম, যে কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করে। দুই, কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে, আর কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে। তিনটে পার্ট বললাম, এবার আমরা একটা একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমি কোন পয়েন্টের কথা বলেছিলাম, যে সমক্ষমতা ভোগ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করে। যেমন প্রথমে আমরা তো গতদিনে যেগুলো আলোচনা করেছি সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে তোমরা, তাও মোটামুটি ভাবে একটা দিই, যে নির্বাচন সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। যেমন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, এই ক্ষেত্রে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। আবার যদি আমি পদচ্যুতির দিকে যাই, তাহলে দেখব যে রাষ্ট্রপতির পদচ্যুতির ব্যাপারেও কিন্তু উভয় কক্ষই সমান ক্ষমতা ভোগ করে। ওই যে বলেছিলাম যে 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের কোনো অভিযোগ থাকে বা অসৎ আচরণ করার কোনো অভিযোগ থাকে, তাহলে লোকসভা এবং রাজ্যসভা 61 নম্বর ধারা বলে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব আনতে পারে। 2 নম্বর, অপসারণের ক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে লোকসভা এবং তোমার রাজ্যসভা। যেমন ধরো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ, রাষ্ট্রকীর্তক কমিশনের যিনি সভাপতি ও সদস্যদের অপসারণের ব্যাপারেও কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। এবার আসি
আইন প্রণয়নের ব্যাপারে, 3 নম্বর আইন প্রণয়নের ব্যাপারে সমান ক্ষমতা। আমরা আগেই জানি যে সাধারণ বিল উত্থাপন বা সাধারণ আইন প্রণয়ন, সাধারণ বিল উত্থাপন বা সাধারণ আইন প্রণয়নের ক্ষেত্রে, তারপর জরুরি অবস্থা অনুমোদনের ক্ষেত্রে, যেটা বলেছিলাম 352, 356 এবং 360 নম্বর ধারা বলে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন, সেই জরুরি অবস্থাকে অনুমোদনের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। আবার আরেকটা বলেছিলাম যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, এই সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। ক্লিয়ার? তাহলে এই 3টে গেল। 4 নম্বর কমিশনে রিপোর্ট পেশ। ধরো কোনো কমিশনে রিপোর্ট পেশ করার ক্ষেত্রে সমান ক্ষমতা উভয় পক্ষই কিন্তু ভোগ করে। বিভিন্ন কমিটি বা তোমার ধরো ওই কমিশনের রিপোর্ট পর্যালোচনার ক্ষেত্রে উভয় পক্ষই কিন্তু সমান ক্ষমতা ভোগ করে। এবার এই যে আমরা সংবিধান অবমাননা, পার্লামেন্ট অবমাননা, এই অবমাননা করার ক্ষেত্রে কিন্তু উভয় ক্ষেত্রে সমান ভূমিকা ভোগ করে। যেমন আইনসভার অধিকার ভঙ্গের অভিযোগে বা আইনসভার অবমাননা করার অভিযোগে কোনো সদস্য বা সদস্য নন এমন ব্যক্তিকে উভয় পক্ষই কিন্তু শাস্তি প্রদান করতে পারেন। তাহলে এই শাস্তি প্রদানের ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষই সমান ক্ষমতা ভোগ করে। তাহলে এই যে পার্টিকুলার কিছু বিষয় বললাম, এই বিষয়গুলোতে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। ঠিক আছে? এবার তোমার আসি যে লোকসভা কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা অপেক্ষা অধিক ক্ষমতা ভোগ করে। এই ব্যাপারে বলে দেখো, প্রথমেই যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। তাহলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার তেমন কোনো ভূমিকা নেই, এখানে লোকসভার ভূমিকায় বেশি। যে ভারতের শাসন ব্যবস্থা আমরা জানি যে সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থা। তাহলে সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুসারে এখানে কিন্তু মন্ত্রিসভার দায়িত্বশীলতার নীতি স্বীকৃত, মন্ত্রিসভার দায়িত্বশীলতার নীতি স্বীকৃত। আমরা 75-এর 3 নম্বর ধারা অনুসারে বলতে পারি কি, যে মন্ত্রিসভা শুধুমাত্র লোকসভার কাছেই দায়িত্বশীল থাকবে বা দায়বদ্ধ থাকবে। তাহলে মন্ত্রিসভার গঠন, মন্ত্রিসভার অস্তিত্ব, মন্ত্রিসভার অপসারণের ক্ষেত্রে যাবতীয় ক্ষমতা হচ্ছে লোকসভার। এ ব্যাপারে রাজ্যসভার কোনো ক্ষমতা প্রায় নেই বললেই চলে। যেমন লোকসভা সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি সরকারের প্রতি, লোকসভার পয়েন্ট আউট, লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন এবং সেটি সমর্থিত হয়, তাহলে কিন্তু সেই সরকারের পতন অবশ্যম্ভাবী। এই ক্ষমতা কিন্তু রাজ্যসভার নেই। একটা গল্প বলি শোন, এই সম্পর্কে একটা গল্প আছে, গল্প নয় সত্যি, বাস্তব। 1978 সালে প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তো তার ছেলে ছিলেন কান্তিভাই দেশাই। তো তার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন গঠনের একটি প্রস্তাব, রাজ্যসভায় পেশ হয় বা পাশ হয়। মোরারজি দেশাই সরকার কিন্তু সেই প্রস্তাব অগ্রাহ্য করেন। ঠিক আছে, সেই প্রস্তাব তিনি অগ্রাহ্য করেন। তাহলে দেশের শাসন কার্য পরিচালনা সম্পর্কে অবহিত হওয়ার ও আলোচনা করার অধিকার কিন্তু রাজ্যসভার আছে, কিন্তু রাজ্যসভার
মন্ত্রিসভার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব কার্যকরী করার ক্ষমতা নেই বলেই খুব সহজেই মোরারজি দেশাই সরকার এই তদন্ত কমিশনের যে প্রস্তাব রাজ্যসভা থেকে পাস হয়েছিল সেটাকে অগ্রাহ্য করতে পেরেছিল, অর্থাৎ কিছুই হয়নি। তাহলে এই গেল যে শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু লোকসভার অধিক ক্ষমতা ভোগ করে। দ্বিতীয়, এটা সর্বজনবিদিত, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার প্রাধান্য, তাই তো? যে আমরা জানি যে অর্থ বিলের বিষয়ে রাজ্যসভার তেমন কোনো বা প্রকৃত কোনো ক্ষমতা নেই। প্রকৃতপক্ষে রাজ্যসভার হাতে কোনো কার্যকর ক্ষমতা নেই, এটুকু আমরা ক্লিয়ার। সংবিধান অনুসারে অর্থ বিল বা অর্থ সম্পর্কিত বিল বা এদের সংশোধনকে রাজ্যসভায় উত্থাপন করা যায় না। অর্থ বা অর্থ বিষয়ক বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। বিনিয়োগ বিল পাস লোকসভাতেই হয়। কোন বিল, যেটা 110 নম্বর ধারায় বলা আছে, কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তো ধরো কোন একটা অর্থ বিল লোকসভায় উত্থাপিত হলো এবং সেখান থেকে পাসও হয়ে গেল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভোটে অর্থ বিল লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় গেল। রাজ্যসভায় সময় দেওয়া হবে 14 দিন। তাহলে 14 দিনের মধ্যে রাজ্যসভাকে সেই বিলটা লোকসভায় ফেরত পাঠাতে হবে। কিন্তু যদি রাজ্যসভা ফেরত না পাঠায় বা পরিবর্তনের কোনো সুপারিশ দেয় বা কিছু বলে, এটা কিন্তু লোকসভা যে কোনো সময় অগ্রাহ্য করতে পারে। এবং 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা ফেরত না পাঠায় তাহলে কি হবে? তাহলে কিন্তু লোকসভা ধরে নেবে যে রাজ্যসভায় এটা গৃহীত হয়েছে, অর্থাৎ অগ্রাহ্য করবে। আর তার মানে কি হলো? তার মানে লোকসভায় বিলটা পাস হয়ে গেল। তাহলে এরপর কি হবে? রাষ্ট্রপতি স্বাক্ষর। তোমরা জানো যে অর্থ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর প্রদানে বাধ্য। আরেকটা কি বলেছিলাম? সংবিধান সংশোধন সংক্রান্ত বিলেও রাষ্ট্রপতি স্বাক্ষর প্রদানে বাধ্য। তাহলে এই গেল, তাহলে যেই রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন সেই আইনে পরিণত হয়ে গেল। এইবার আরেকটা বলি, যেমন রাজ্যসভার বাজেট, মানে রাজ্যসভা বাজেট, বিনিয়োগ বিল পাস, তারপর তোমার ব্যয়ের দাবি মঞ্জুর, এই প্রভৃতি কিন্তু পাস করতে পারে না। তাহলে এই সমস্ত বিষয়ে তাহলে বাজেট, বিনিয়োগ বিল পাস, ব্যয় মঞ্জুর, এগুলো লোকসভার ক্ষমতায় এক্ষেত্রে চূড়ান্ত। যেমন ধরো ব্রিটেনের লর্ডসভা এই অর্থ বিলকে 1 মাস বিলম্বিত করতে পারে, কিন্তু ভারতে রাজ্যসভা পারে মাত্র কদিন? 14 দিন। তাহলে রাজ্যসভা সংশোধনের সুপারিশ করতে পারে, কিন্তু লর্ডসভা তা পারে না। যাই হোক, এটা আমি জাস্ট তোমাদের একটা রেফারেন্স দিলাম। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যৌথ অধিবেশনে লোকসভার মতামতের প্রাধান্য। কি যে আমরা দেখেছি যে সাধারণ বিল পাসের ক্ষেত্রে আমরা বলি তত্ত্বগতভাবে যে সাধারণ বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার ক্ষমতা সমান। কিন্তু কি দেখা যায় বাস্তবে দেখা যায় যে কোনো একটা বিল ধরো লোকসভায় উত্থাপন করা হলো, খুব জরুরি বিল, এবং সেই বিলটা লোকসভায় পাস করতেই হবে, এইরকম একটা ব্যাপার স্যাপার, মানে সরকারের খুব প্রয়োজন। তো সেটা ধরো লোকসভায় পাস হয়ে গেল, পাস হওয়ার পর রাজ্যসভায় গেল, রাজ্যসভা হয়তো পাস করলো না, তারা সেই বিলটার হয়তো বিরোধিতা করলো। তখন সরকার কি করবে? রাষ্ট্রপতিকে বলবে, রাষ্ট্রপতি তখন 108 নম্বর ধারা বলে যৌথ অধিবেশন আহ্বান করবেন।
তাহলে যৌথ অধিবেশন আহ্বান করা মানে কি? যৌথ অধিবেশন আহ্বান করা মানেই কিন্তু লোকসভা জেতার সম্ভাবনা এবং বিলটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে 99%, কোনো রকম যদি আকস্মিক কোনো ঘটনা না ঘটে। কেন? যে আমরা জানি যে রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন, কিন্তু লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে কত? 550 জন। তাহলে 550 জনের মধ্যে আমি ধরে নিলাম যে 530 জন হাজির হলেন। তাদের মধ্যে যদি 400 জন যদি হাত তুলে দেয় যে না ঠিক আছে, এই বিলটা ঠিক আছে, এই বিলটা আমরা সমর্থন করছি, তাহলে যে বিলটা পাস হয়ে গেল। তাহলে সেখানে রাজ্যসভার তো কোনো আর বিরোধিতার কোনো মূল্য রইল না। তাহলে যৌথ অধিবেশনের ক্ষেত্রে আমরা কি দেখছি? যে রাজ্যসভার তুলনায় লোকসভা ক্ষমতা বেশি, কারণ এটা একটা হাতিয়ার। লোকসভার কাছে এটা একটা হাতিয়ার বলে আমি মনে করি, যে যখনই সাধারণ বিলের ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে বিরোধ বাধে, তখনই রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন এবং সেই বিল পাস হয়ে যায় লোকসভার সদস্যের সংখ্যাধিক্যের ফলে, বেশি সংখ্যা আছে যেহেতু। ক্লিয়ার? এরপর জরুরি অবস্থার ক্ষেত্রে লোকসভার মতামত। আমরা বলেছি কিন্তু আগে যে জরুরি অবস্থার ক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে, ঠিক, কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, যে আমরা জানি যে জরুরি অবস্থার ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে, কিন্তু 44তম সংবিধান সংশোধনী আইন অনুসারে আমরা কি দেখেছি? যে লোকসভা জরুরি অবস্থা প্রত্যাহারের উদ্দেশ্যে, লোকসভা জরুরি অবস্থা প্রত্যাহারের উদ্দেশ্যে যদি কোনো প্রস্তাব গ্রহণ করে, তাহলে রাষ্ট্রপতি ওই জরুরি অবস্থা প্রত্যাহার করতে বাধ্য। এখানে আমি কি বুঝলাম? এখানে কিন্তু লোকসভার ক্ষমতা বেশি। আবার লোকসভার যে 1/10 মানে 10 ভাগের 1 ভাগ, 1/10 সদস্যের অনুরোধ ক্রমে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে আলোচনার উদ্দেশ্যে লোকসভা অধিবেশন ডাকতে রাষ্ট্রপতি বাধ্য, এবং সে বিষয়ে আলোচনার সুযোগ দিতে স্পিকারও বাধ্য। তাহলে চোখ বন্ধ করে আমরা বলি যে এক্ষেত্রে কিন্তু রাজ্যসভাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, এক্ষেত্রে লোকসভার ক্ষমতাই প্রকট। ক্লিয়ার? এরপরে আমি আসি যে প্রধানমন্ত্রী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কার কাছে দায়ী থাকে? বলো? লোকসভার কাছে দায়ী থাকে। তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা লোকসভার কাছেই দায়িত্বশীল থাকে। প্রধানমন্ত্রী সাধারণত লোকসভারই সদস্য হয়ে থাকেন, যদিও কোনো কোনো ক্ষেত্রে রাজ্যসভার সদস্য হইতে, যেমন 1966 সালে ইন্দিরা গান্ধী রাজ্যসভার সদস্য ছিলেন, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। মনমোহন সিং প্রথম টার্মটাই তিনি রাজ্যসভারই সদস্য ছিলেন, 6 মাসের মধ্যে ভোট করিয়ে আবার তিনি লোকসভার সদস্য হন। যাই হোক, তো হয়েছে, কিন্তু সাধারণত দেখা যায় যে প্রধানমন্ত্রী লোকসভার সদস্যই হয়ে থাকেন। তো এই সব কারণে কিন্তু লোকসভার কর্তৃত্ব মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দুটো ক্ষেত্রে দেখেছি, ইন্দিরা গান্ধী বা মনমোহন সিং এর ক্ষেত্রে দেখেছি যে তারা মানে রাজ্যসভা থেকে পাস হয়ে এসেছিলেন, নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এক্ষেত্রে আরেকটা বলি যে কেউ মানে এমন হতে পারে যে তিনি হয়তো রাজ্যসভার সদস্য নন কিংবা লোকসভার সদস্য নন, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তাকে 6 মাসের মধ্যে যে কোনো কক্ষ থেকে জয়লাভ করে আসতে হবে, সে রাজ্যসভায় হোক বা লোকসভায় হোক। আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি একটা কক্ষ থাকে, তাহলে বিধানসভা থেকে 6 মাসের মধ্যে তাকে নির্বাচিত সদস্য হয়ে আসতে হবে, তাহলে তার পদ আবার টিকে যাবে। তো এই সব কারণে লোকসভার কর্তৃত্ব এবং মর্যাদা কিন্তু বৃদ্ধি পেয়েছে রাজ্যসভা অপেক্ষা। এইবার 3 নম্বর যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে যে রাজ্যসভা লোকসভা অপেক্ষা কি করে? অধিক ক্ষমতা ভোগ করে।
কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা, মানে এটা শুনতে একটু আশ্চর্য লাগছে না? যে আমরা যত পর্যন্ত মানে আলোচনা করলাম তাতে তো মানে লোকসভারই জয় জয়াকার, লোকসভারই তো রমরমা ব্যাপার, কিন্তু শুনতে আশ্চর্য লাগলো সত্যি যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে রাজ্যসভা লোকসভার থেকেও অধিক ক্ষমতা ভোগ করে। তার প্রথম পয়েন্টটি হচ্ছে 249 নম্বর ধারা। 1 নম্বর, 249 নম্বর ধারা অনুসারে কি বলা হয়েছে? যে রাজ্যসভা যদি উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থনে, রাজ্যসভায় ধরো 250 জনের মধ্যে কি 245 জনের মধ্যে 200 জন উপস্থিত আছেন, সেই 200 জনের 2/3 যদি এই মর্মে প্রস্তাব গ্রহণ করেন যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, তাহলে তবেই পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তো এটা বিরাট ক্ষমতা কিন্তু রাজ্যসভার। ঠিক আছে, যদি উপস্থিত, এই যে উপস্থিত 2/3 বললাম, উপস্থিত ভোটদানকারী সদস্য 2/3, এই 2/3কে কিন্তু যে মোট যে সদস্য সংখ্যা ধরো 245, তাহলে মোটামুটি ধরো অর্ধেকের সমান হতে হবে, ধরো 123 হতেই হবে। যাই হোক, এটা পরের ব্যাপারে, এইটুকু বললেও হবে যে উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সদস্যের সমর্থনে যদি রাজ্যসভা এই মর্মে একটি বিল পাস করে যে জাতীয় স্বার্থে অর ন্যাশনাল ইন্টারেস্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, তাহলে পার্লামেন্ট সেক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে। এইভাবে কেবল রাজ্যসভার প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু তোমার ভারতীয় যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা বন্টন ব্যবস্থায় পরিবর্তন ঘটতে পারে। এক্ষেত্রে লোকসভার কোনো ক্ষমতা নেই, বোঝা গেল এটা? 2 নম্বর, 312 নম্বর ধারা। সেই 312 নম্বর ধারায় কি আছে? 312 নম্বর ধারায় বলছে যে নতুন কোনো সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে বা নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভা বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ আরো চাকরি দিতে হবে, আরো চাকরি পদ সৃষ্টি করতে হবে। এই ব্যাপারে কিন্তু রাজ্যসভা উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে যদি এই প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে পার্লামেন্টকে একাধিক সর্বভারতীয় চাকরি সৃষ্টি করা দরকার, তাহলে পার্লামেন্ট কিন্তু সেটা করেন। বুঝতে পারা গেল? অর্থাৎ পার্লামেন্ট সে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এক্ষেত্রে লোকসভার কোনো কিন্তু ক্ষমতা নেই। 3 নম্বর বলবো যে লোকসভার এই যে সংবিধানের 67 নম্বর ধারা, সেই 67 নম্বর ধারা কি বলা হয়েছে? যে ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি, তিনি রাজ্যসভায় সভাপতিত্ব করতে পারেন। আবার উপরাষ্ট্রপতির পদচ্যুতি সম্পর্কিত প্রস্তাব কেবল রাজ্যসভাতেই উত্থাপন করা যায়, লোকসভায় উত্থাপন করা যায় না। কি হলো? পরিষ্কার যে 67 নম্বর ধারা অনুসারে কি হলো? যে রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতিকে পদচ্যুতির ব্যাপারে রাজ্যসভার প্রাধান্য, অর্থাৎ রাজ্যসভায় উত্থাপন করা যায় যে উপরাষ্ট্রপতিকে পদচ্যুতি করার প্রয়োজন। বুঝতে পারলাম? তাহলে এই ক্ষেত্রে কিন্তু লোকসভায় কোনো প্রস্তাব উত্থাপন করা যায় না। তাহলে এক্ষেত্রেও কিন্তু রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। এবার কার্যকালের ক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে এরকম যে লোকসভার কার্যকাল 5 বছর। এই কার্যকাল শেষ হওয়ার আগেও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি লোকসভা কিন্তু ভেঙে দিতে পারেন। কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভাকে কখনো সম্পূর্ণ ভেঙে দেওয়া যায় না। এদিক থেকেও কিন্তু রাজ্যসভার গুরুত্ব ও মর্যাদাকে
অস্বীকার করা যায় না। তাহলে আমরা মোটামুটিভাবে আলোচনা করলাম যে কোন কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে, কোন কোন ক্ষেত্রে রাজ্যসভার থেকে লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে, এবং কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে। তাহলে এই যে আলোচনা আমরা করলাম, এতে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে তত্ত্বগতভাবে কে বেশি ক্ষমতার অধিকারী, কে কম ক্ষমতার অধিকারী, তা কিন্তু নির্ণয় করা কিন্তু খুবই কঠিন। কিন্তু খোলা চোখে যদি আমরা দেখি তাহলে কি দেখব, যে কার্যক্ষেত্রে পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে, তা কিন্তু তার নিরিখে বিচার করলে কিন্তু দেখা যাবে যে রাজ্যসভা অপেক্ষা লোকসভা সত্যি শক্তিশালী। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। যেমন ধরো আমাদের সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বাসু, ডিডি বাসু, তিনি যেমন বলছেন যে প্রতিনিধি সভার তুলনায় আমেরিকার সিনেট যে মর্যাদা ভোগ করে, ভারতের রাজ্যসভার কিন্তু সেই মর্যাদা নেই। সিনেট কিন্তু অনেকটাই মর্যাদা ভোগ করে, কিন্তু ভারতের রাজ্যসভা কিন্তু সেই মর্যাদা ভোগ করে না। কিন্তু তাই বলে এর অবস্থান আজকের দিনের ব্রিটিশ লর্ডসভার মতো এত কম মর্যাদা সম্পন্নও কিন্তু নয়। খুব ভালো একটা কথা আমি শেষে বলছি, দুর্গাদাস বসুকে স্মরণ করে, তাকে অনুসরণ করে, যে ভারতের রাজ্যসভার স্থান কোথায়, হয়তো সিনেটের থেকে, কত মার্কিন যুক্তরাষ্ট্রের যে উচ্চকক্ষ সিনেট তার থেকে কম, কিন্তু ব্রিটেনের যে উচ্চকক্ষ লর্ডসভা তার থেকে কিন্তু ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার ক্ষমতা, মর্যাদা, গুরুত্ব অনেকটাই বেশি। তাহলে বোঝা গেল আজকে আমাদের এই প্রশ্ন, যে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক, এইটা আমরা এই প্রশ্ন এলে আমরা এইভাবে এর উত্তরটা লিখব। আমার এই বক্তব্যটা যদি তোমরা বারবার শোনো, তাহলে কিন্তু তোমরা একদম খাতায় সুন্দরভাবে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই খুব ভালো থেকো। ঠিক আছে।